আমরা খুব সমৃদ্ধ হলাম দুটো বক্তৃতাতেই। সোহিনী সমরেশ বসুর মূলত তার রাজনৈতিক ভাবনা চিন্তা, দ্বন্দ্ব এবং তার উত্তরণ মার্কসিস্ট চিন্তা এবং গান্ধীবাদী ভাবনা, তার থেকে শেষ পর্যন্ত একটি মানবিক বিশ্বাসের জায়গায় উত্তরণের কথা, তার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি উপন্যাস ধরে আলোচনা করলো। খুব সুন্দর বিশ্লেষণ করেছে, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আর সমরেশ বসু আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় লেখক। এই প্রসঙ্গে বলি যে সমরেশ বসুকে নিয়ে প্রথম গবেষণাটা আমার কাছে হয়েছিল। এটা আমার পক্ষে একটা আমার সৌভাগ্য। সমরেশ বসু জীবিতকালে 1988-তে উনি প্রয়াত হন। 12ই মার্চ এই তারিখটা 1988 উনি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু তার আগেই যাদবপুরেরই আমাদের একটি ছাত্রী, যে মূলত তুলনামূলক সাহিত্যতে MA পাশ করেছিল, তার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং সে ইচ্ছে প্রকাশ করে যে সমরেশ বসুকে নিয়ে সে কাজ করতে চায়। এবং মনে রাখতে হবে যে সেই সময় সমরেশ বসু খুব বিতর্কিত একটি ব্যক্তিত্ব। আমার মনে আছে যে আমাদের বিভাগে ওকে ছাত্রছাত্রীরা আহ্বান করে এনেছিল বক্তৃতা দেওয়ার জন্যে, এবং তাই নিয়ে প্রচুর উত্তেজনা হয়। এবং যাদবপুরের আমাদের আর্টস কলেজে তো বটেই, ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকেও লোকজন ভেঙে পড়ে একই সঙ্গে তার বক্তৃতা শোনবার জন্যে, তাকে প্রশ্ন করবার জন্যে, এবং রীতিমতো একটা উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সময়ে। কারণ সেই সময় তখন, এটা যে সময়ের কথা বলছি সেটা 80-র দশকের একদম গোড়ার দিকে, এবং সেই সময় তাকে নিয়ে কোনো গবেষণা হবে এটা বোধহয় কেউ চাননি বা ভাবতে পারেননি। যাই হোক, শেষ পর্যন্ত সেই গবেষণাটি সে যে মেয়েটি করেছিল সে PhD ডিগ্রি লাভ করে, এবং সমরেশ বসুর সঙ্গে তার জীবিতকালে 3বার সে সাক্ষাৎকার নেয় এবং কথাবার্তা বলে। এবং তার একেবারে শেষ দিকে, মানে তখন ওই 3 পুরুষ এবং শেকল ছাড়া হাতির খোঁজে এগুলো লেখা হচ্ছে, দেখি নাই ফিরে তখনও প্রকাশিত হয়নি। যাই হোক, এই রকম একটা পরিস্থিতির মধ্যে সে PhD ডিগ্রি লাভ করে, এবং তাই নিয়ে প্রচুর বাদ বিতণ্ডা হয়। মানে তার গবেষণার পত্র পরীক্ষক কে হবেন সেটা নিয়েও অনেক উত্তেজনার সৃষ্টি হয়। ফলে আমি সেই সময়টার কথা মনে পড়ে যাচ্ছিল আমার সোহিনীর বক্তৃতা শুনতে শুনতে। যাই হোক, সোহিনী খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখিয়েছে, এবং যে সঠিকভাবে যে কথাটা বলল যে মার্কসিস্ট বিশ্বাস, এবং সেখান থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয় পার্টির থেকে, এবং তিনি তার পরবর্তী যে জীবন, তার যে ব্যক্তিজীবন, সেই ব্যক্তিজীবন নিয়েও যথেষ্ট কৌতূহল ছিল সাধারণ মানুষের, এবং সেই জন্যে
এই মানুষটা তার ব্যক্তি জীবন সম্পর্কেও নানান রকম কৌতূহল খুব সঙ্গত কারণেই অনেকের মধ্যে ছিল। তো যাই হোক, তাকে তার যে সৃষ্টি, তার যে ব্যাপ্ত সৃষ্টি, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিন বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়ের পর মানে এত শক্তিশালী একজন কথাশিল্পী আমাদের মধ্যে খুব খুব বেশি কেউ আসেননি। নিশ্চয়ই আরও কাউকে কাউকে আমাদের মনে পড়বে, কিন্তু তার অত্যন্ত বর্ণময় জীবন এবং সংগ্রামী জীবন, যারা সমরেশ বসুর জীবনী পড়বেন, সেই সুরথনাথ বসু, তার আসল নাম সুরথনাথ বসু, সেই সুরথনাথের সমরেশ হয়ে ওঠা এবং তার যে সেই জগদ্দল, শ্যামনগর, আতপুর যে জায়গাটায় উনি প্রথমে থাকতেন, তারপরে তার নৈহাটিতে বসবাস, এবং সেই সময় থেকে তার যে উত্থান এবং লেখক হিসেবে তার যে বিচিত্র অভিজ্ঞতার জগৎ, যার ফলেই ওই বিভিন্ন ছোট গল্প এবং উপন্যাসগুলো জন্ম দেওয়া সম্ভব হয়েছিল। এই যে অদ্ভুত জীবন, এবং আরও অনেকগুলি কথা মনে পড়ে যে তার গোষ্ঠী জীবন নিয়ে, যে ব্যক্তিগত জীবন এবং সমাজের সঙ্গে তার সংঘাত, একই সঙ্গে তার যে গোষ্ঠী জীবনের বিবরণ, মানে ধরা যাক গঙ্গা উপন্যাসটার কথা উল্লিখিত হয়নি, মানে নদীকেন্দ্রিক যেসব উপন্যাস লেখা হয়েছে আমাদের, সেই পদ্মা নদীর মাঝি থেকে শুরু করে তিতাস একটি নদীর নাম হয়ে গঙ্গায়, সেখানে ওই ব্যক্তি এবং ব্যক্তিগত জীবন এবং ওই ধীবর জীবনের যে দ্বন্দ্ব, সেটাকে আমরা দেখেছি। এবং তারপরে তার যে আরও দু একটি টানাপোড়েন তো আছেই, মানে এই তাঁতিদের জীবন এবং সেই বালুচরী শাড়ি বোনার যে তার ইতিহাস, তার প্রেক্ষাপট, টানাপোড়েন। আরেকটি উপন্যাস আমার মনে পড়ে, বাথান বলে একটি উপন্যাস আছে, গোষ্ঠী যারা গরু চড়ায় তাদের জীবন নিয়ে একটি অসাধারণ উপন্যাস। এবং এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, এই জীবনকে লক্ষ্য করা, আমি মানে সত্যি বলতে কি ওই তারাশঙ্কর বা এদের পরে আর সেভাবে আমরা দেখিনি। তো সেই জীবনের কথা, এবং অবশ্যই তাকে নিয়ে যেটা নিয়ে সবচেয়ে বিতর্ক, তার একই সঙ্গে বিবর, প্রজাপতি, সেই পর্বটা, স্বীকারোক্তির কথাও এসেছে। এই সব নিয়ে একটা মাত্র 64 বছরেরও কম তার আয়ুষ্কাল, তার মধ্যে এত বিচিত্র ধরনের উপন্যাস লেখা তার, এবং তার যে বিশেষ করে তার রাজনৈতিক মতবাদ এবং তার পরিণতি, তাই নিয়ে সুন্দর বিশ্লেষণ করেছেন সোহিনী। আর তারপরে যে আলোচনা শুনলাম আমরা চন্দ্রমল্লির কাছে, অসাধারণ তার বিশ্লেষণ, এবং এই 5টি তার যে মিথ, পৌরাণিক বিষয় নিয়ে তাকে যে বিশ্লেষণ করে চন্দ্রমল্লি দেখালো, এবং সেই সাধারণ মানুষ কিভাবে উঠে আসছে, মানে যারা সামাজিকভাবে নিন্দিত, অবহেলিত, উপেক্ষিত, একেবারে তুলে আনা তাদেরকে পুরাণের পৃষ্ঠা থেকে, এবং তাদেরকে মর্যাদা দেওয়া, কিভাবে তিনি কালকূট, যেটা সুন্দরভাবেও বলল যে সেই বিষ পান করে অমৃতটাই তিনি পরিবেশন করেছেন আমাদের। চমৎকার বিশ্লেষণ। এই দুটো বক্তৃতাই আমি মুগ্ধ হয়ে শুনেছি। খুব ভালো লাগলো যে আমাদের 2 ছাত্রী তারা আমাদের সামনে এই লেখককে সুন্দরভাবে তার সামগ্রিক একটা পর্যালোচনা
আমাদের সামনে উপস্থাপিত করলো।